মাস্টার মশাই আবার আমাকে আবার জিজ্ঞাসা করলেন আমাকে, প্রকৃতির থেকে তুমি নতুন বেদ সৃষ্টি করছো? আমি সেই বয়সেই মাস্টার মশাইকে বলেছি, মাস্টার মশাই, বেদ নতুন করে সৃষ্টি করা যায় না। প্রকৃতির গ্রন্থে বেদ চিরকালই আছে। রেকর্ডে যেমন সুর থাকে, পিনের খোঁচা দিয়ে সেই সুর বের করে নিতে হয়, তেমনি মনের পিনের খোঁচায় প্রকৃতির রেকর্ড থেকে সেই সুর বের হয়। জন্ম থেকেই যেন সে প্রকৃতির অনাদি বেদের সুর আমার ভিতরে রয়েছে, এটাই আমি বুঝে আসছি। তখন মাস্টার মশাই অত্যন্ত খুশি হয়ে বললেন, সে তো দেখতেই পাচ্ছি। না বাবা, তুমি তোমার আপন গতিতে এগিয়ে চলো। এই জাগতিক পড়াশোনা তোমার জন্য নয়, তোমার অমূল্য চিন্তাধারার, তোমার অনন্ত জ্ঞানের কণা মাত্র এখানকার গ্রন্থ পাঠ করে লাভ করা যায় না। তিনি আমার দর্শন শাস্ত্র সম্বন্ধে জানতে অত্যন্ত আগ্রহী হলেন। তিনি আমাকে বললেন, দেখো, আমরা অন্তর্জগতের কথা তো কিছু জানি না, তুমি তো আমাদের সন্তান। আমাদের জন্য যদি তোমার করার কিছু থাকে করে দিও। তোমার উপরে আমার পূর্ণ আস্থা জন্মেছে। মাস্টার মশাই যেমনভাবে যা যা বলেছেন ঠিক তেমনি করে তাই বলে দিলাম। আমার এটা অহংকারের কথা নয়, তোমরা জানতে চেয়েছো তাই জানালাম। এরপর মাস্টার মশাইয়ের সঙ্গে লেখাপড়া সম্বন্ধে আমার আরও অনেক আলাপ আলোচনা হয়েছিল। মাস্টার মশাই পৃথিবীর কথা বাদই দিলাম, এই বাংলা এবং ভারতের বুকে অ, আ ও এ বি সি ডি পাঠ করে কত বড় বড় সাহিত্যিক কবি হয়েছেন। এই ভারতবর্ষের বুকে তারা কি করেছেন? তারা শুধু পাখির মতো বইয়ের পর বইয়ের ডিমই পেরেছেন। সেই ডিম ফুটে আবার হাঁস হয়েছে। তারপর কি হয়েছে? সেই বই থেকে গুচ্ছ গুচ্ছ ছড়া তৈরি হতে শুরু করেছে। তারপর কি হয়েছে? তারপর গান, পাঠ, নাচ নানা রকম চলল। ভারতবর্ষের শিক্ষার মাত্রা কিন্তু বাড়ল না। নিরক্ষরতায় ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেই রইল। এত বড় বড় বিদ্যার জাহাজ, চারিদিকে এত কাব্য, কবিতা, গীত, বন্দনার ছড়াছড়ি, সব কিন্তু ছড়াই বাঁধল। শতকরা শিক্ষিতের হার 4-5 জনের বেশি আর হলো না। দেশে বৈষম্য, বিবাদ, বিচ্ছেদ, পরাধীনতা, বশ্যতা, ভিক্ষাবৃত্তি এগুলো রইল অটুট। আমাদের লেখাপড়াটা হলো চাকরির জন্য, পেটের দায়ে লেখাপড়া। কিন্তু শিক্ষার যে মূল উদ্দেশ্য সমাজকে গঠন করা, সমাজের কাঠামো তৈরি করা, লেখাপড়ার ধারা পর্যবেক্ষণ করে এটাই দেখতে পাচ্ছি না। দাগ দিয়ে যখন ঘড়ির সময় নির্ধারিত হতো তখন অবস্থা খারাপ ছিল না, অভাবটা কমই ছিল। যেদিন হাতে ঘড়ি দিল সেদিন থেকে অভাব শুরু হলো। সমাজের কাঠামো ভেঙে গেল। প্রত্যেক বাবা মাই চান তাদের ছেলে মানুষ হোক, কিন্তু লেখাপড়া শিখে যদি অমানুষ হয়, সেই লেখাপড়া শিখে লাভ কি? আজকের সমাজে মানুষ কয়টা সেটাই এখন গুনতে হবে। মাস্টার মশাই, দেশে এত ভিক্ষুক সৃষ্টি হচ্ছে কেন? এত ভিক্ষুকের মিছিল কেন? সমাজে বুঝদার যারা আছেন তারা এগুলো দেখে শুনে কি করে বরদাস্ত করছেন? লেখাপড়া যারা যারা জানে তাদের পক্ষে এইসব দেখেও চুপ করে থাকাটা কি উচিত হচ্ছে? বাড়িতে বাবা মা আমাকে বলেন লেখাপড়া করো। মাস্টার মশাই আপনারা বলেন লেখাপড়া করো। রাস্তায় পাড়ায় প্রতিবেশীরা বলে পড়াশোনা করো। আমি বলি লেখাপড়া তো করব, কিন্তু করে হবেটা কি? এই বইয়ের পাতা পড়ে কিছুই হবে না। সেই প্রকৃতির গ্রন্থের পাতা যে না পড়েছে তার কোনো প্রকৃত জ্ঞান হবে না। দেখছি তো, লেখাপড়া শিখে আমাদের দেশে নকল বিদ্যাটাই ভালোভাবে রপ্ত হয়েছে। নিজস্ব সত্তা ভুলে গিয়ে অন্যের নকল করতে গিয়েই আমরা মারা পড়লাম। আমাদের দেশ এখন কত উন্নত হয়েছে, প্লেন চলছে, বিজলি বাতি হয়েছে, বৈদ্যুতিক প্রসেসে সব চলছে। বিজ্ঞানের যুগে দেশ আজ অনেক এগিয়ে চলেছে, কিন্তু সমাজ ও জাতির উন্নতির ক্ষেত্রে বলার মতো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত কোনো সমস্যারই সমাধান নেই, সুরাহা নেই। আমাদের আশেপাশে অনেক IA, BA, MA পাস আছেন, বড় বড় পণ্ডিত, বড় বড় চাকুরিজীবী আছেন। কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ডেপুটি ম্যাজিস্ট্রেট, কেউ মুন্সেফ, জজ, আবার কেউ বা প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার, প্রফেসর। তবে
তারা কি দেশের কাজ করছেন না? নিশ্চয়ই করছেন। নৌকাতে যারা মাল চাপায় তারা যেমন কাজ করে, নৌকায় জল যারা ছেঁচে ফেলে তারাও কাজ করে। তবে ওই কাজে কোনো কাজ হচ্ছে না, শুধু নিজের পেটের কাজ হচ্ছে, ব্যক্তির কাজ হচ্ছে, ব্যক্তির কাজ হচ্ছে না। কেউ ভিক্ষা করে খায়, আবার কেউ চাষবাস করে, স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করে। এই দুইয়ের মধ্যে তফাৎ আছে না? শিক্ষিত ব্যক্তিদের মধ্যে দেশকে স্বাধীন করার প্রবণতা কোথায়? দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ কোথায়? সেই আগ্রহই তো দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের দেশের এই লেখাপড়া সম্বন্ধে আমি আতঙ্কগ্রস্ত। মাস্টার মশাই আমার কথা শুনে বলেছিলেন, তুমি ঠিকই বলেছ বাবা, বিএ এমএ পাশ করে আমরা আর কি করলাম মাস্টারি ছাড়া? দেশের কোনো কাজই তো করলাম না। তুমি যেভাবে কাজ করতে চাইছো সেইভাবেই করো, সেভাবেই করো। একবার মাস্টার মশাই আমাদের ক্লাসে এসে ছেলেদের জিজ্ঞাসা করলেন, পৃথিবীর কয়েকটি আশ্চর্য জিনিসের নাম বলো তো। ছাত্রদের মধ্য থেকে কেউ বলল আগ্রার তাজমহল, কেউ বলল বেবিলনের শূন্য দান, আবার কেউ বা বলল টেমস নদীর সুড়ঙ্গ ও কলসাসের বিরাট মূর্তির কথা, আর যার পা দুখানা থাকে দুই নদীর পাড়ে। ক্রমে আমাকে যখন জিজ্ঞাসা করা হলো, আমি বললাম, মাস্টার মশাই, দুটো জিনিস আমার কাছে অত্যন্ত আশ্চর্য বলে মনে হয়েছে। প্রথমত, দেশে এত ভিক্ষুক সৃষ্টি হচ্ছে কেন? দ্বিতীয়ত, প্রায় 200 বছর হতে চলল ইংরেজ আমাদের দেশে রাজত্ব করে যাচ্ছে আমাদেরই কান ধরে। এর চেয়ে আশ্চর্য আর কিছু আছে কি? আমরা ইংরেজদের গোলাম হয়ে রইলাম আর গোলামগিরিতেই বহাল হলাম। এমন একজন বিজ্ঞ ব্যক্তিও কি নেই যে কানটা ঝেড়ে দিয়ে উল্টো জবাব দিতে পারে? কানটা ঝাড়া দেবার ক্ষমতা কারও হলো না। কে ডিগ্রি নিল, কে নিল না, কে বড় উপাধি পেল, আর কে তা গ্রহণ করতে অস্বীকার করলো, এই মহত্ব, এই উদারতা আমার কাছে মোটেই প্রশংসনীয় নয়। ব্রিটিশ আমাদের নিজেদের ভাইদের দিয়ে আমাদের মার খাওয়াচ্ছে, অমানুষিক অত্যাচার করছে। আমরা আমাদের দেশ মাতৃকার জন্য কাঁদলে আমাদের টেনে নিয়ে হাজতে পুড়ছে, সবাইকে ধরে ধরে মারছে। দুঃখের আর সীমা নাই। বেশিরভাগ আইসিএস ম্যাজিস্ট্রেটরা চাকুরি, প্রমোশন, খেতাব আর ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য ইংরেজের কাছে মদদ দিচ্ছে, আর ইংরেজ আমাদের বুকে বুটের লাথি মেরে আমাদের শোষণ করে জাহাজ ভর্তি করে সব জিনিস নিয়ে নিজেদের দেশে চলে যাচ্ছে। কোনো বিচক্ষণ ব্যক্তির কণ্ঠেই তার বিরুদ্ধে প্রতিবাদ নেই। কেউই প্রতিকার কল্পে এগিয়ে আসছে না। আমাদের দেশের শিক্ষিতদের এই তো চেহারা। অনেক আশ্চর্যের মধ্যে এই একটা অত্যাশ্চর্য। মাস্টার মশাই আমার সমস্ত বইয়ের পাতা ছিঁড়ে এই টেবিলের উপরে রেখে গেলাম। আমার অপরাধ মার্জনা করবেন। সেই অল্প বয়সেই আমি এইভাবে কথা বলতাম। আমার সমস্ত বইপত্র ছিঁড়ে মাস্টার মশাইয়ের সামনে রেখে এসেছিলাম। আমি প্রকৃতির পূজারী, প্রকৃতির গ্রন্থ পূজা করছি। দেশের লোক না খেয়ে অনাহারে মৃত্যুকে বরণ করছে, ভিক্ষাবৃত্তি গ্রহণ করছে, সেই দেশে কবি সাহিত্যিকের মূল্য কী? আমার অনাদি বেদে বলেছে, অন্তর ও বাহির উভয় ক্ষেত্রেই সুর প্রতিষ্ঠা করো। অসুরকে সুরে আনো, বেসুরে পা দিও না। যারা বেসুরে আছে তাদেরও সুরে আনো। আমার হারমোনিয়াম হচ্ছে প্রকৃতি, প্রকৃতির হারমোনিয়াম আমি বাজাই। সেই হারমোনিয়াম দিয়েই সুর সাধনা করি। সেই সুরে যদি বেসুর দেখি, সুরে আনার চেষ্টা করি, আর অসুর নিপাত করি। 5 বছর বয়স থেকেই আমি এই কথা বলে আসছি। যে দেবদেবতাদের আমরা মন্দিরে পূজা করি, সেই সব দেবদেবী আছেন কি নেই সে সম্বন্ধে আমি কিছু বলছি না। আমার বৃহৎ কাজ সম্পাদনের জন্য, বৃহত্তর স্বার্থ সাধনের জন্য এই সব দেবদেবতাদের মানচিত্র গ্রহণ করেছি। এদের বেশিরভাগেরই হাতে রয়েছে নানা অস্ত্র। এরা ছিলেন সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী। আমরা তাদের ঘরে এনে জাঁকজমক করে জবা ফুল, বেলপাতা, তুলসী, ঘাস আর লতাপাতা দিয়ে পূজা করি। আমরা যেমন শিক্ষা পেয়েছি তেমন তো করব।
করব? মা কালীর পূজা করছি, বলি দেব কি? বলি দিচ্ছি কি? মা কি ইঙ্গিত দিচ্ছে? চৌরাস্তার মোড়ে অ্যারো দেখেই তো আমরা রাস্তা ঠিক করি। যেদিকে অ্যারো রয়েছে সেদিকেই তো যাব। শিব, কালী, দুর্গা এসব দেবদেবতার মূর্তিগুলোর অ্যারো কি ইঙ্গিত দিচ্ছে? প্রথমত যেন বলছে অভাবের দায়ে অনাহারে কেউ থাকবে না। দ্বিতীয়ত সমাজকে শোষকের হাত থেকে রক্ষা করো। তৃতীয়ত আমাদের অস্ত্র তোমাদের দিলাম, তোমরা দানব দমন করো। মূর্তিগুলোর দিকে তাকালেই তো বোঝা যায়। মা কি ছাগের মুন্ড গলায় দিয়েছেন, না হাতে রেখেছেন? বিড়ালের মাথা, ছাগের মাথা তো গলায় দেননি, দিয়েছেন মানুষের মাথা। সমাজে যারা অসুর নামে কুখ্যাত, এরও সেদিকেই, এরও দেখেই তো চলবো। আমার 10-12 বছরের কথা বলছি, তখন থেকেই আমি এইভাবে কথা বলতাম। আমি মাস্টার মশাইকে বললাম, মাস্টার মশাই, আমাদের মধ্যে সবাই নিরীহ ছাগকে বলি দিচ্ছে কেন? রাস্তা তো তারা ভুল করছে, এরোর দিকে না গিয়ে অন্য দিকে যাচ্ছে। ফুলের মালা আর জবা ফুল তো তিনি চাননি, তিনি যেভাবে পূজা করতে বলেছেন তা তো কেউ করছে না। তাই দেশে আজ অসুরের এত প্রতিপত্তি, দানবের এত উল্লাস। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি সমস্ত দেশের বইপত্র এক জায়গায় আটকে রেখে সবাইকে বলতাম, সকলে খেতে গিয়ে চাষবাস করো, লাঠি ধরো। একটা জেনারেশন আমি সবাইকে শিশু বয়স থেকে লাঠি ধরতে এবং সমাজ থেকে কিভাবে অসুর বিতাড়িত করতে হয় শেখাতাম। অ আ ক খ নাম লেখা আর চিঠি লেখা এই পর্যন্ত জানলেই হতো সমূহ লেখাপড়ার সমাপ্তি। তারপর সবাই দেশের কাজে নেমে পড়তো। আজ আমাদের দেশের শিক্ষিত ব্যক্তিরা এক ভাই আরেক ভাইকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিচ্ছে। চারিদিকে চলছে শুধু অব্যবস্থা আর অরাজকতা। এই ব্যবস্থার প্রতিকার কল্পেই আমার শিক্ষায় শিক্ষিত হয়ে সবাই দেশের কাজে নেমে পড়তো। দেশের শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেলে আবার বিদ্যা শিক্ষার ব্যবস্থা হতো। তবে এমনভাবে শিক্ষার ব্যবস্থা করা হতো যাতে শিক্ষার সাথে সাথে সকলের মধ্যে দেশপ্রীতি জাগ্রত হয়। দেশে আজ শিক্ষিত ব্যক্তিদের মধ্যে কত জানি নীতি, দল আর সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। মাস্টার মশাই, আপনাকে আর কি বলবো? আমার মনে হয় মুসলমানদের মধ্যে তুলনামূলকভাবে শিক্ষার বীজ ততটা ঢোকেনি কি না, তাই তারা এক ডাকে এগিয়ে আসে। আমাদের মধ্যেই বিভেদ বেশি, তাদের মধ্যে বিভেদটা অনেক কম। কালে ওরাই এগিয়ে আসবে, দেখবেন। চাষবাসে, গানে বাজনায়, বাঁশিতে যে কটা নিয়ে আছে সেটাতেই ওরা দক্ষতা অর্জন করেছে। সেই জন্য এক হতে ওদের অসুবিধা নেই। আমরা বেশি বুদ্ধিমান তো, চিন্তার কারণ সেখানেই। আমার কথা শুনে মাস্টার মশাই তার স্নেহ ভরা দৃষ্টি নিয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, বাবা, তোমাকে আমার বলার কিছুই নেই। এত অল্প বয়সে চিন্তার এত গভীরতা ও ব্যাপকতা আমি আর দেখিনি। আমার ক্লাসের এক মুসলমান বন্ধু আমার ছেঁড়া বইগুলো একটা পুটুলি করে রেখে দিয়েছিল, আর আমার সহপাঠীদের মধ্যে কয়েকজন ছেলেও বই ছিঁড়তে শুরু করেছিল। তারা আমাকে বলল, আমরাও পড়ব না, তোমার পথে থাকবো। আমি বললাম, তোমরা যে পড়বে না বলছো, সে তো না পড়ার জন্য, পড়ায় ফাঁকি দেওয়ার জন্য। ফাঁকি দেওয়া চলবে না, তোমাদের পড়তে হবে। যারা সত্যিকারের কাজে নেমে পড়েছে তারাই একথা বলতে পারে। পড়াশোনা করতে তো আমি বাধা দিচ্ছি না, পড়তে আপত্তি করার কি আছে? আমি জানি লেখাপড়া করা উচিত, জানা উচিত, শিখে নেওয়া উচিত। লেখাপড়া করে সুন্দর হওয়া উচিত, প্রকৃত কর্মী হওয়া উচিত। যার যত বেশি জ্ঞান লাভ হবে তার মন হবে তত সুন্দর, তত উদার। সমস্ত সংকীর্ণতা, পঙ্কিলতা, দলাদলির ঊর্ধ্বে সে থাকবে। কিন্তু তা তো হচ্ছে না। লেখাপড়া শিখে তো আরও অসুন্দর, আরও সংকীর্ণ মনা হয়ে যাচ্ছে বেশিরভাগ শিক্ষিত ব্যক্তি।
তাই তাদের আঘাত করে সচেতন করে দেওয়ার জন্যই আমি বারংবার এ কথা বলি। লেখাপড়া শিখে সেই বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে পারে, তার শব্দ ভাষা ব্যাকরণ সম্পর্কে জ্ঞান হতে পারে, সন্দেহ নেই। সে সম্বন্ধে আলাপ আলোচনা বোঝানো সবই হতে পারে, কিন্তু হলে কি হবে? শেষ পর্যন্ত সবই শুকনো, তত্ত্বের বুঝটা সেখানে থাকে না। গ্রন্থ পাঠ করে তত্ত্বের বুঝ হয় না, বংশের বুঝ হয়। সেই বিদ্যা যে বিদ্যায় ব্যাপকতা থাকবে, সংকীর্ণতা দল সম্প্রদায় কিছুই থাকবে না। আর যে বিদ্যায় দলাদলি সম্প্রদায় আর জাতিগত বিভেদ থাকবে, তা বিদ্যা নয়, অবিদ্যা। আজ আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে অবিদ্যাই চলছে বেশি। আমার মাস্টারমশাই আমার সেই সব বন্ধুদের বলেছিলেন, তোমরা এর সাথে নিজেদের তুলনা করো না। ইনি শিশু বয়স থেকে যেভাবে এসেছেন, প্রকৃতির গ্রন্থ পাঠ করার যোগ্য হয়েই তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং বই ছিঁড়া ফেলা ওর পক্ষেই সম্ভব, কিন্তু তোমাদের পড়াশোনা বন্ধ করলে চলবে না। মাস্টারমশাইয়ের মুখে নিজের কথা শুনে আমি খুব লজ্জিত হয়েছিলাম। আমার 5 থেকে 12 পর্যন্ত বয়সের কিছু কিছু কথা তোমাদের বললাম। আমার স্কুলের কথা, মাস্টার মশাইদের কথা বলতে বলতে এই প্রসঙ্গে ছোটবেলার আর একটি কথা মনে পড়ে গেল। বলছি শুনো। আমি তখন 5-6-এ পড়ি। বর্তমানে পুরুলিয়া স্কুলের শিক্ষক বিনয় সোম তখন BSc এর ছাত্র। সে একদিন গভীর মনোযোগ সহকারে BSc এর অঙ্ক কষছে। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ একটা মজার কথা বলে ফেললাম, বিনয়দা, দাও না তোমার অঙ্কগুলো করে ফেলি। বিনয়দা বলল, কি বলছো? তা কি কখনো হয় নাকি? আমি যে অঙ্কগুলো করছি, এগুলো তুমি করতে পারবে? না পারার তো কোনো কারণ দেখছি না। তুমি আমাকে অঙ্কের ইংরাজিটা বুঝিয়ে দাও, তারপর আমি করে দিচ্ছি। এরপর বিনয়দা আমাকে চ্যালেঞ্জ করে বলল, তুমি কিছুতেই আমার এই অঙ্ক করতে পারবে না। আমি বললাম, আমি পারবো, তুমি দিয়েই দেখো না। তখন বিনয়দা আমাকে একটার পর একটা কঠিন অঙ্ক দিতে লাগলো, আর আমি 2/3 লাইনে একটা অঙ্ক করে দিতে লাগলাম। তারপর বিনয় সোম আমার পায়ে পড়ে কাঁদতে লাগলো, এবং বিনয় সোম ও তার ভাই বিজয় সোম আমার কাছে দীক্ষা নিল। এই বিনয়দা ও বিজয়দা ছিল আমার ভাইয়ের মতো, আমার থেকে বয়সে অনেক বড়। আমি বলেছিলাম, প্রকৃতির গ্রন্থের সাথে যে সুর মিলিয়ে রাখবে, এখানকার গ্রন্থ পাঠ তার কাছে জলভাত হয়ে যায়। বিনয়দা স্বীকার করে বলল, তা তো স্বচক্ষেই দেখতে পেলাম। এখানকার IAS পাস, BA পাস করা তোমার কাছে কিছুই নয়। বই পড়ে পাশ করে তুমি একটা বিরাট কিছু হতে পারতে। সেই বয়সেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেককেই আমি দীক্ষা দিতে শুরু করেছি। ভেবে দেখো, একটি শিশুর কাছে তারা কেন আসতো? তারা নিশ্চয়ই এমন কিছু পেয়েছিল যার জন্য দীক্ষা নিতেও দ্বিধাবোধ করেনি। মনে রেখো, আমি নিজেকে জাহিরও করছি না, আবার আষাঢ়ে গল্পও বলছি না। এটা সত্য কথা। হাজার হাজার লোক তখন থেকেই আমার কাছে আসতে শুরু করেছে। আরেকজন মাস্টারমশাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি প্রকৃতির বিশ্বের গ্রন্থ পাঠ করছো, তাতেই ডুবে আছো। এই গ্রন্থ পাঠ কি সবাই করতে পারে? এই ভাগ্য কজনের হতে পারে? এই গ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা কি? আমি বললাম, মাস্টারমশাই, প্রকৃতির গ্রন্থপাঠের ভাগ্য সবারই হচ্ছে, এবং প্রকৃতির গ্রন্থপাঠ না করলে, জানা না থাকলে যেসব গ্রন্থ আপনারা পাঠ করেছেন সেগুলো রচনা করা সম্ভবপর হতো না। যে যতটা বেশি প্রকৃতির গ্রন্থ সম্পর্কে জেনেছে, তার ততটাই এখানকার গ্রন্থের অভিজ্ঞতার দিকটা বেড়েছে। প্রকৃতির বিষয়বস্তুর সাথে মিল রেখে যেসব গ্রন্থ রচনা করা হয়েছে, দেশের দশের জনহিতকর কাজে সেটাই বেশি কাজে লাগবে। কিন্তু প্রকৃতির বিষয়বস্তু সম্পর্কে অবগত না হয়ে নিজস্ব বুদ্ধিতে যেসব গ্রন্থ রচনা করা হচ্ছে, তার ভিতরে এই গ্রন্থের সংকীর্ণতার দিকটাই বেড়ে চলেছে, যার ফলে অমুক ধর্ম, তমুক ধর্ম ইত্যাদি নানা রকম গ্রন্থের নামকরণ করা হয়েছে। এগুলো কেন হয়েছে? এগুলো তো হওয়া উচিত হয়নি।
প্রকৃতির গ্রন্থের বিষয়বস্তুর সাথে মিল রেখে যদি এখানকার গ্রন্থগুলি লিপিবদ্ধ করা হতো তবে সেগুলি নিশ্চয়ই সর্ববাদী সম্মত হতো। সেটা ব্যক্তিগত হতো না, দলগত হতো না, কোনো সম্প্রদায়গত হতো না। আজ প্রায় সর্বত্রই যেটা হয়েছে। মাস্টার মশাই, আগেও তো আপনি আমাকে অনেক শাস্ত্রের কথা বলেছেন এবং বিশ্ব ধর্মীয় সম্মেলনের কথা আপনার মুখে শুনেছি। ওই ধর্মীয় সম্মেলনে বিভিন্ন দেশ থেকে যেসব প্রতিনিধিরা গিয়েছিলেন, আমি হলে প্রত্যেক দেশের প্রতিনিধিকে 0 দাগ দিয়ে দেশে পাঠিয়ে দিতে বলতাম। মাস্টার মশাই তখন আমাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি প্রত্যেককে 0 দাগ দিয়ে দেশে পাঠিয়ে দিতে বলতে কেন? আমি বললাম, কেন কেন পাঠাতাম? বিশ্ব ধর্মীয় সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে জাতিগত কোনো বিবাদ বিচ্ছেদ থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু দেখুন, সেখানে বোর্ডের মধ্যে লিখে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশের নাম এবং তাদের প্রতিনিধিদের কথা। যেমন ভারতবর্ষ থেকে হিন্দু ধর্মের প্রতিনিধি, মুসলিম ধর্মের প্রতিনিধি, লন্ডন থেকে খ্রিস্ট ধর্মের প্রতিনিধি, রাশিয়ার প্রতিনিধি ইত্যাদি। এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই কথাগুলি তো বিবাদের কথা, দলের কথা। মাস্টার মশাই, ধর্মে কোনো দল থাকবে না, বিভেদের সুর থাকবে না, ধর্মীয় সম্মেলনে থাকবে মিলনের সুর। এটা তো মিলনের সুর নয়, এখানে বিবাদের সুরই বর্তমান। মহাসাগরের বিভিন্ন নাম আছে, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ইত্যাদি। ভিন্ন ভিন্ন নাম হলে কি হবে? মহাসাগরগুলো সব কিন্তু এক নীতিতে বাঁধা, বস্তু এক রেখে বিভিন্ন নাম বলা হয়। জল এক, তার ভিন্ন ভিন্ন নাম, কারো কাছে ওয়াটার, কারো কাছে পানি, আবার কারো কাছে বাড়ি। আবার সূর্য সবার কাছেই সমান, তারও কিন্তু নানা নাম, অর্ক, সান, তপন, আদিত্য, সূর্য ইত্যাদি। বস্তু এক হলে ভিন্ন নামে কিছু আসে যায় না, কিন্তু এখানে তো সবই উল্টো। নীতিতেই তো কোনো মিলতি নেই, নীতির মিলতি নেই বলেই দল আর সম্প্রদায় বেড়ে গেছে। এই ধর্মের বিবাদের ফলেই জাতি বিভাগ, দেশ বিভাগ, ভাষা বিভাগ, সব বিভাগ হয়ে গেল। বিশ্ব ধর্মীয় সম্মেলন যদি এক ধর্মীয় নীতিতে থাকতো তাহলে তার ভাষা হতো একটাই, তার মধ্যে বিচ্ছেদের সুর ধ্বনিত হতো না। কিন্তু কেউ স্বকীয়তা ছাড়তে রাজি নয়। বাংলা, হিন্দি, গুজরাটি, ফ্রান্স, ইংল্যান্ড, আরব, পারস্য প্রত্যেকেই নিজ নিজ জাতিগত দাবি নিয়ে দাঁড়িয়ে গেছে। ফলে জাতিগত বিভেদে প্রত্যেকেই বিভক্ত হয়ে গেছে। মাস্টার মশাই, আমি ঠিকমতো বলতে পারছি না। আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন তার থেকেই আমি যা ধরে নিয়েছি তার উপরেই বলছি। এই বিভেদের বোধ হওয়াতেই আমরা শক্তিহীন, পরাধীন। ধর্মের সুযোগ নিয়ে বিদেশিরা আমাদের ডুবিয়ে দিয়েছে। মাস্টার মশাই আমার কথাগুলো ফেলে দিতে পারলেন না, খুব খুশি হয়ে বললেন, এত অল্প বয়সে তুমি যে এত গভীর চিন্তা করছো তাতে আমি সত্যি অবাক হয়ে গেছি। তিনি আমাকে আরও অনেক কথা বলেছিলেন, সেগুলো আর বললাম না। আপনি যে জিজ্ঞাসা করলেন প্রকৃতির গ্রন্থ পাঠ কি সবাই করতে পারে? প্রকৃতির গ্রন্থ তো সবাই পাঠ করছে মাস্টারমশাই। প্রকৃতির গ্রন্থ রিসার্চ করেই তো আয়ুর্বেদ সৃষ্টি হলো। পাখিগুলো প্রকৃতির গ্রন্থ পাঠ করে গাছগাছড়ার ঔষধ ওরা জানে। পাখিগুলো কখন কোন গাছ থেকে কি খায় না খায় লক্ষ্য করে তার উপরে নির্ভর করে অনেকে চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে, ঔষধ সম্বন্ধে অনেক কিছু জেনে গেছে। শক্ত জিনিস চিবানোর অভ্যেস থাকলে নরম জিনিস যেমন দাঁতে লাগে না, ঠিক তেমনি প্রকৃতির গ্রন্থ পাঠ করে যদি বারবার মনের মধ্যে গেঁথে রাখা যায় তবে এখানকার গ্রন্থ সব সাবুদানা হয়ে যায়। যে যত বেশি প্রকৃতির গ্রন্থের গভীরে থাকবে এখানকার কোনো চিন্তাই তাকে ঘায়েল করতে পারবে না। প্রকৃতির গ্রন্থে এমন সব চিন্তা আছে যা প্রতি মুহূর্তে সমাধানের পথে টেনে নিয়ে যায়। এটাই হলো প্রকৃতির বিশেষত্ব। সে শুধু ভাবিয়ে তোলে আবার মীমাংসার সুরটিও নিয়ে আসে।
সাগরের ঢেউ যদি শুধু উঁচু হয়েই থাকতো তবে কোনো পাড়ই আর থাকতো না, ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু তা তো হয় না। কি আশ্চর্য দেখুন, বিশাল সমুদ্রের ঢেউ উঁচু হয়ে আস্তে আস্তে পাড়ের কাছে এসে ভেঙে ভেঙে গড়িয়ে আসতে থাকে। তাতে পাড়গুলো রক্ষা পাচ্ছে। চিন্তার ক্ষেত্রেও ঠিক সেরকম বিরাট চিন্তা উঁচু হয়ে আসছে, ভাবিয়ে তুলছে। কিন্তু ভাবিয়ে তোলার অত বড় চিন্তার ঢেউ সমাধানেরই ইঙ্গিত। ভাবিয়েও তোলে আবার সমাধানেও নিয়ে যায়। এত সুন্দর, এত অপরূপ এই রূপ, এক রূপে না ডুবলে মাস্টারমশাই বিশ্ব রূপ যে কি বিষয়বস্তু তা বোঝা মুশকিল। মাস্টারমশাই, এখানকার বেশিরভাগ মানুষ জানে সমালোচনা করতে আর বিদ্রূপ করতে, কিন্তু সমাধান করতে তারা জানে না। সমাধান করতে হলে জানতে হয়, শিখতে হয়, এগিয়ে যেতে হয়। দেখছি তো। মাস্টারমশাই আমার কথা শুনে অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন, খুব খুশি হলাম। এত অল্প বয়স থেকেই তুমি বিশ্বতত্ত্বে ডুবে আছো। তুমি অনাদি বেদের সাগরে ডুবুরি হয়ে থাকো। আমি বললাম, মাস্টারমশাই সেই আশীর্বাদই করবেন। মাস্টারমশাই তখন বারবার বলতে লাগলেন, আমরা তো অনেক ভুল করি, জীবনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছি। তুমি আমাদের অন্ধের যষ্টি, তুমি দেখো। আমি চুপ করে থাকি। তিনি আমাকে আরও অনেক কথা বলেছিলেন। আমি আবার বললাম, মাস্টারমশাই একটা সময় আসে যখন মানুষ প্রকৃতির দিকে তাকিয়ে থাকে, প্রকৃতির বিষয়বস্তু জানে, প্রকৃতির ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করে গ্রন্থাকারে লিপিবদ্ধ করে। সেই গ্রন্থ প্রকাশিত হয় এবং তা পাঠ করে আবার মানুষের নজর প্রকৃতির দিকে আকর্ষিত হয়। এরও প্রয়োজন আছে। ওই আকর্ষণে ভিতরের জ্ঞান আরও বাড়তে থাকে। এখন প্রায় ক্ষেত্রেই আর তা হয় না। বেশিরভাগ গ্রন্থের নিজের বুদ্ধি ফলাও করতে গিয়ে, স্বকীয়তা জাহির করতে গিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন যার যার ব্যক্তিগত চিন্তার উপরেই বেশিরভাগ লেখা হচ্ছে। তার ফলে সেটা ব্যক্তিতে না গিয়ে সংকীর্ণতার মধ্যেই থেকে যাচ্ছে। আরেকজন মাস্টারমশাই আমাকে প্রশ্ন করলেন, তুমি আপন মনে প্রকৃতির সুরে সুর মিলিয়ে নিজস্ব গতিতে চলছো, এ তো খুব ভালো কথা। কিন্তু ভুলও তো হতে পারে। তোমার চলার পথে রাস্তা যদি ভুল হয়ে যায় তখন কি করবে? আমি সেই মাস্টারমশাইকে বললাম, এমনি কথায় কথায় আপনি যে কথা বললেন সে কথা বলা চলে। রাস্তা যদি ভুল হয় সে কথা বললেন তো, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনার চোখ, কান, নাক, জিহ্বা সব যদি আপনার নির্দেশে চলতো তাহলে এতদিনে আপনার কি অবস্থা হতো? কথাগুলো হয়তো একটু আশ্চর্যের মতো লাগছে। আমাদের সকলের ধারণা ইন্দ্রিয়গুলো তো আমাদের নিজেদের নির্দেশেই চলে। তা ঠিক নয়। আমাদের নিজেদের নির্দেশে যদি চোখ চলতো, কান চলতো, তাহলে এতদিনে চোখ হয়ে যেত অন্ধ আর কান হয়ে যেত বধির। কোনো কিছু ধুলোবালি চোখে পড়ার আগে চোখ আপনি বন্ধ হয়ে যায়। মনে করুন কানে হয়তো কোনো পোকা ঢুকতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো। এখন যদি হাত আপনাকে জিজ্ঞাসা করতো হাতটা তুলবো, মাথা যদি জিজ্ঞাসা করতো মাথাটা সরাবো, ততক্ষণে কানের কি অবস্থা হতো ভেবে দেখুন। ইন্দ্রিয়গুলি এমনই সেন্সিটিভ, সব যেন আপনি আপন গতিতে হয়ে যাচ্ছে। জিহ্বাতে চুল পড়লে জিহ্বা সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছে। গতির পথে আমাদের ভিতরে এমন সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে যেগুলো পথ ছাড়িয়ে বিপথে গেলেই টান দিয়ে নিয়ে আসে। ওই নার্ভগুলি নিজস্ব গতির পথে চালিয়ে নিয়ে যায়। ভুল করে বিপথে গেলেও তাকে গণ্ডির বাইরে যেতে দেয় না, ঠিক পথে নিয়ে আসে। যে সেন্সিটিভ নার্ভ চোখ, মুখ ও কানে আছে তার চেয়ে কয়েক হাজার গুণ সেন্সিটিভ পার্টস আছে প্রত্যেকের ভিতরে। মাস্টারমশাই আমার কথা শুনে খুশি হয়ে বললেন, উত্তম কথা, তুমি ঠিকই বলেছ। একবার আমি দুরাত্রি জেগে যাত্রা দেখেছি। খুব ঘুম পেয়েছে। আমি ঘুমিয়েই রাস্তা দিয়ে হাঁটছি। গাড়ি ঘোড়া আসছে, সামাল দিয়ে যাচ্ছি। রাস্তার উঁচু নিচু সব বাঁচিয়ে বাঁচিয়ে চলছি। নিজেই অবাক হয়ে গেছি, কে বাঁচিয়ে নিয়ে এলো? এতটা পথ কিভাবে বেঁচে এলাম? আমাদের যখন এটুকু হয়েছে, তোমার তো হবেই। তোমার তো তুলনাই হয় না। শুনলে তো,
মাস্টার মশাইদের সঙ্গে আমার আলাপ আলোচনার অনেক কথাই শুনে ফেললে। এ সম্বন্ধে এখন আর কিছু কিন্তু বলবো না। প্রশ্নকারী বলছেন, আপনার কাছে তো ডক্টর মহেন্দ্রলাল সরকার, ডক্টর মেঘনাদ সাহা, জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু, অচিন্ত কুমার সেনগুপ্ত ইত্যাদি বহু বিশিষ্ট দার্শনিক, বৈজ্ঞানিক ও সাহিত্যিক এসেছেন। তাদের সঙ্গে আপনার কি আলাপ আলোচনা হয়েছে? সে সম্বন্ধে আমাদের কিছু বলুন। উত্তরে ঠাকুর বলছেন, আমাদের দেশে যারা গ্রন্থ পাঠ করে পণ্ডিত হয়েছেন, শাস্ত্রজ্ঞ হয়েছেন, বাংলা ভারতের সেই সব বিশিষ্ট ব্যক্তিদের অনেকেই আমার কাছে এসেছেন। আমার প্রকৃতির গ্রন্থের বার্তা শুনে তারা অভিভূত হয়েছেন। আমি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস নিয়ে আছি। কথায় কথায় মনে পড়ছে বিখ্যাত দার্শনিক মহেন্দ্রলাল সরকার চোখের জলে ভেসে আমাকে বলেছিলেন, জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি, তুমি অতুলনীয়। আমি বললাম, কি বলছো? ঠিক বলছি। আমি মহেন্দ্রলাল সরকার। আন্তর্জাতিক ক্ষেত্রে দার্শনিক হিসাবে আমার খ্যাতি আছে। আমি বলছি, তোমার মতো দেখিনি। শাস্ত্রপাঠ করে পণ্ডিত হওয়া যায়, কিন্তু রস বার করা যায় না। এরপরে আরও অনেক শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, বৈজ্ঞানিক, মহোপাধ্যায় এসেছেন আমার কাছে। তাদের সবই তো দেখলাম। সেটা কোথায়? সেটারই তো অভাব। সবটাই আছে, নুনটাই নাই, স্বাদটাই নাই, রসটাই নাই। ভালো করে মশলা দিয়ে তরকারি তৈরি হয়ে গেল, ঘি, গরম মশলা সব দেওয়া হলো, কিন্তু যখন নামানো হলো, মুখে দেওয়া গেল না। কেন? বিষাদ কেন? সাধারণ নুনটাই দিতে ভুলে গেছে। আমাদের দেশে নুন থাকে নেগলেক্টেড জায়গায় আছিতে, নেগলেক্টেড জায়গায় থাকতে পারে। নুনের বাস কিন্তু মহাসাগরে না থাকলে স্বাদ হয় না। প্রকৃতি রূপ মহাসাগরের ছোঁয়াচ বিনে স্বাদ ফুটে বের হয় না। আগেও বলেছি, আমার গ্রন্থ প্রকৃতির গ্রন্থ, আমার ধ্বনি প্রকৃতির ধ্বনি, আমার সুর প্রকৃতির সুর, প্রকৃতির ধারাই আমার ধারা। স্বরগ্রাম না শিখে একেবারে যারা গান শিখতে আরম্ভ করে, তারা বেশি দূর অগ্রসর হতে পারে না। যে কয়টা গান শেখে, সে কয়টা গানের গণ্ডিতেই তারা আবদ্ধ থাকে। কিন্তু যারা সা রে গা মা এই স্বরগ্রামের সাধনা করতে থাকে, তারা কোনো সঙ্গীতজ্ঞের সঙ্গীতের প্রভাবান্বিত হয় না। স্বরগ্রাম সাধলে স্বাদ পাওয়া যায়। এক ব্যক্তি যদি বছরের পর বছর সাধনা করে যায়, একদিন তার ভিতরে আপনি সুর ভেসে এসে খেলতে থাকবে। এটাই হলো স্বরগ্রামের নিজস্ব গতি। আমি যে মহাকাশের স্বরগ্রামের সাধনা ও সুর নিয়ে ডুবে আছি, তার ভিতরে আমি অন্য কোনো চিন্তার স্পর্শ রাখি না। এ সম্বন্ধে আমি ছোটবেলায় মাস্টার মশাইদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। এদের সঙ্গেও সেই একইভাবে আলোচনা করেছি। আমার সাধনা উচ্চাঙ্গ সঙ্গীতের সাধনার মতো, প্রকৃতির সুরের সাধনা। এর মধ্যে না ডুবলে এর রস গ্রহণ করা যায় না।